এত বড় সাহস পায় কিভাবে? এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় উপদেষ্টা ওনার বাসার সামনে থেকে আমরা সরাসরি যুক্ত আছি। বাসভবন আসলো, ওখানে কিন্তু আসলে ওনার কিন্তু বর্তমানে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে বসে আছে একটি বিক্ষোভ মিছিল করতে হবে। স্বাধীন হয়েও যেন স্বাধীন হলো না বাংলাদেশ। হাসিনাকে সরিয়েও ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখাতে যাচ্ছি। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, পুরো ভিডিওটা আগে দেখেন, তারপর আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না, কারণ সর্ষের মধ্যেই ভূতের সন্ধান মিলেছে। সেই ভূত হলো আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর বরাবরের মতো তাকে খুঁজে বের করেছেন সকলের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। মঙ্গলবার রাতে প্রায় 50 মিনিটের এক প্রতিবেদনে নজরুলের মুখোশ খুলে দিয়েছেন তিনি। জানিয়েছেন এ নজরুল সুন্দরী নারী ভোগের বিনিময়ে বাংলাদেশ সরকারের থেকেও কাজ করছে ভারতের পক্ষে। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ইলিয়াস হোসেন নতুন সরকার গঠনের সময় নজরুলের কিছু কাণ্ডকীর্তির সমালোচনা করে অতঃপর আসিফ নজরুল ইলিয়াসকে নিয়ে যা তা বলতে শুরু করে। তারপরই ইলিয়াস হোসেন নজরুলের আগাগোড়া তদন্তে নামে, আর তাতে কেচক খুঁজতে গিয়ে সাপের সন্ধানই পেয়েছেন ইলিয়াস হোসেন। কিছুদিন আগে তিনি একটি পোস্টের মাধ্যমে নজরুলকে নারী বা চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন, আর এবার সরাসরি সামনে নিয়ে আসলেন। প্রেম নাকি পরকীয়া, নজরুল ব্যক্তিগত জীবনে কি করবে সেটা তার একান্ত ব্যাপার। এটা নিয়ে আমাদের কথা না বললেও চলত, তবে তিনি নারীবাজি করতে গিয়ে যে দেশটাকে নিলামে তুলছেন তা তো মেনে নেওয়া যায়। ইলিয়াস হোসেন জানিয়েছেন আসিফ নজরুল উপদেষ্টা হয়ে বাংলাদেশের নয়, ভারতের হয়ে কাজ করছে। তবে তিনি নিজে সরাসরি করছেন না, প্রথম আলোর মাধ্যমে করছেন। আর করছেন বললে ভুল হবে, নজরুল করতে বাধ্য হচ্ছেন। ইলিয়াস হোসেন দাবি করেছেন হানি ট্র্যাপে ফেসেছেন আসিফ নজরুল। ইলিয়াস হোসেন দাবি করেছেন প্রথম আলো সাংবাদিক উম্মে শ্রাবণ তহুরার সাথে গোপন সম্পর্কে মেতেছিল নজরুল। এটা ছিল প্রথম আলো থেকে একটি ফাঁদ। তহুরা নজরুলের সাথে ফষ্টি নষ্টি করে তার ভিডিও করে রেখেছে, সেটাই এখন প্রথম আলোর হাতে জমা রয়েছে। সে ভিডিওর ভয় দেখিয়েই এখন নজরুলকে দিয়ে যা তা করিয়ে নিচ্ছে। এমনকি উপদেষ্টা হবার পর নজরুলের ব্যক্তিগত সহকারীও নিয়োগ দিয়েছে প্রথম আলোর লোকজন। আর সেজন্যই প্রথম আলোতে হামলায় নজরুলের বুক কেঁপে ওঠে। ইলিয়াস হোসেন জানিয়েছেন প্রথম আলো কেবল কোনো সংবাদপত্র নয়, পাশাপাশি পত্রিকাটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে। এতদিন তারা হাসিনাকে দিয়েই করেছে, আর এখন করছে নজরুলকে ব্ল্যাকমেইলের মাধ্যমে। জানা গেছে প্রথম আলোর ইশারাতেই নজরুল গত কিছুদিনে প্রথম আলোর নানান মামলা ডিসমিস করে দিয়েছেন। এছাড়া প্রথম আলোর চাওয়াতেই ফারুকির মতো অযোগ্য লোককে নজরুল তার একটি উপদেষ্টা পদ দিয়ে দিয়েছেন। এর বাহিরে নজরুল দুর্নীতির মাধ্যমে শত কোটি কোটি টাকা মেরে দেওয়াও শুরু করেছে বলে জানিয়েছেন ইলিয়াস হোসেন। জানিয়েছেন আমেরিকায় বাড়ি কেনার চেষ্টার কথাও। জুলাই আগস্ট বিপ্লবের সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা সারা দেশে স্থাপিত শেখ মুজিবের মূর্তি গুড়িয়ে দিয়েছেন, কথিত জাতির পিতার ছবি নর্দমায় ছুড়ে ফেলেছেন। অথচ আসিফ নজরুল সরকারের উপদেষ্টা হয়েও শেখ মুজিবের প্রতিকৃতিকে মাথার উপর ঠাঁই দিয়েছেন, যাতে তার আওয়ামী প্রীতির নগ্ন বহিঃপ্রকাশ ঘটে। তদুপরি হাসিনার সংবিধানে উল্লেখিত জাতির পিতার প্রতিকৃতি প্রসঙ্গে সরকারের অবস্থানও স্পষ্ট করেননি ডক্টর আসিফ। ফলে সারা দেশে মুজিব মূর্তিসমূহ গুড়িয়ে দেওয়া হলেও বিভিন্ন সরকারি দপ্তরের কর্তা ব্যক্তিদের মাথার উপর এখনও শোভা পাচ্ছে মুজিবের ছবি। ফ্যাসিবাদের মূর্ত প্রতীক হিসেবে আসিফ নজরুলদের মধ্যে ফ্যাসিবাদকে প্রতিবিম্বিত করছে ইনকিলাব। বিপ্লবোত্তর সরকারের আইন উপদেষ্টার অগ্রাধিকার ভিত্তিক এজেন্ডা হওয়া উচিত ছিল গণহত্যার বিচার। সে বিচারকে প্রহসনে পরিণত করতেই আসিফ নজরুল রাত দিন কাজ করে যাচ্ছে। প্রথমত জুলাই আগস্ট গণহত্যার প্রধান যে আসামি তাকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত বিচার যাতে প্রলম্বিত হয় এ লক্ষ্যে এটা ওটা করে কালক্ষেপণ করা হচ্ছে। 1973 সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের যে সংশোধনের কথা বলা হচ্ছে এটির আদৌ প্রয়োজন নেই। শেখ হাসিনা যে সংশোধন করে গেছেন সেটি যথেষ্ট। যদি সংশোধন প্রয়োজন হয় সেটি হতে পারে গণহত্যার বিচারের পর। বিচারের আগে আইনের সংশোধন বিচারকে পিছিয়ে দেবে। ততদিনে জাতীয় নির্বাচন সামনে চলে আসবে, তাতে নির্বিঘ্নে অংশ নিতে পারবে শেখ হাসিনা এবং তার দল। সেই সুযোগ করে দিতেই চলছে নানা টালবাহানা। শেখ হাসিনা নিয়োজিত বিচারকদের বেছে বেছে ভালো জায়গাগুলোতে পোস্টিং দেওয়া হয়েছে। পক্ষান্তরে 15 বছর ধরে নিগৃহীত বিচারকদের দেওয়া হচ্ছে ডাম্পিং পোস্টিং। শেখ হাসিনার বিশ্বস্ত বিচারক গোলাম রাব্বানীর চাকরির মেয়াদ 2 বছর করার সুপারিশ করেছেন আসিফ নজরুল। এটিও তার গোপন এজেন্ডার অংশ। হাইকোর্ট বিভাগের দলবাজ দলকানা বিচারপতিদের স্বপদে বহাল রেখেছেন এখনো। নতুন বিচারপতি নিয়োগের কোনো খবর নেই। তাই খবর নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের। জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান করেছেন হাসিনার ফ্যাসিবাদের একনিষ্ঠ সমর্থক বিচারপতি জিনাত আরাকে। কমিশনের সদস্য নিয়োগ দিয়েছেন ফ্যাসিবাদের গডফাদার কথিত বিচারপতি ABM খায়রুল হকের ভাতিজি ডক্টর নাইমা হককে।
যদিও আইন কমিশন কোনো বিবেচনায় বিপ্লবোত্তর সরকারের আশু করণীয় হিসাবে অগ্রাধিকার পেতে পারে না। মূলত আসিফ নজরুলের ব্যক্তিগত পছন্দের মানুষগুলোকে বিভিন্ন জায়গায় দ্রুত পুনর্বাসন করে গোপন এজেন্ডায় বাস্তবায়ন করতে চান। আগামী সরকার গঠনে সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাতে প্রত্যাশানুগ ফলাফল করতে না পারে, চলছে সেই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বলে মত বিএনপি পন্থীদের। যে বেআইনি হলেও আইনি বাধ্যবাধকতা প্রতিপালনের মোড়কে বাধ্য করতে চাইছেন জাতির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমানকে। তার বিরুদ্ধে দেওয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের করা সপ্রকার মামলা একাদেশেই যেখানে বাতিল করা প্রয়োজন ছিল, আসিফ নজরুল সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে বের করছেন আইনি অন্তরায়। সব মিলে ভারত ও হাসিনাপন্থী উপদেষ্টা আসিফ নজরুলকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন কেবল ইলিয়াস হোসেনই নন, পাশাপাশি অনেক বিশ্লেষকরাও। ১.৫ দশকের মাফিয়াতন্ত্র, ফ্যাসিবাদ ও গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচারকে প্রলম্বিত করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন তিনি। সাংবাদিক মাসুদ মজুমদার এক পোস্টে বলেছেন, ভারতীয় এজেন্ডা আসিফ নজরুলের দুর্নীতির অনেক প্রমাণ আমাদের হাতে আছে। ইতিমধ্যে ইনকিলাব যত সুন্দরভাবে ভারতীয় রয়ের এজেন্ট আসিফ নজরুলের বিষয়ে যে নিউজ করেছে, তার জন্য ইনকিলাবকে রাষ্ট্রীয়ভাবে ভবিষ্যতে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ। মাসুদ মজুমদার আরও বলেন, এই গণ অভ্যুত্থান হাইজ্যাককারী এর এজেন্টের বিস্তারিত দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছে। সে সম্পূর্ণভাবে ভারতের প্রেসক্রিপশনে জঙ্গি লীগকে পুনর্বাসনের দায়িত্বে নিয়োজিত। আইন ও বিচার বিভাগের কোনো অগ্রগতি নেই। অপরদিকে বিতর্কিত সব লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে যারা আওয়ামী দোসর। বাট দুর্ভাগ্যের বিষয়, জাতি এখনও নিশ্চুপ। বিশ্লেষকদের অভিযোগ, নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেননি। এর আগে তিনি মাঠে ছেড়েছেন ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ইস্যু। দুর্নীতিগ্রস্ত বিচারপতিদেরও বহাল রেখেছেন। আটকে রেখেছেন হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগ উদ্যোগ। নানাবিধ সংস্কারের কথা বলে তৈরি করেছেন সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন। পক্ষান্তরে নিজেরই যেখানে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি নেই, সেখানে সাংবাদিক মাহমুদুর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার গৃহবধূ স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের সাজা বাতিল এবং মামলা প্রত্যাহারে আইন প্রতিপালনের বলি কপচাচ্ছেন। যে কোনো প্রকারে আওয়ামী নির্বাচন পর্যন্ত শেখ হাসিনা এবং তার দোসরদের আনকনভিক্ট রাখা, যাতে তারা নির্বাচনে অংশ নিতে পারেন বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের দাবি, নজরুলই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অমর্যাদাপূর্ণ ও গ্লানিকর করে রাখছেন। বিএনপি পন্থীরা বলছেন, স্বদেশ প্রত্যাবর্তনকে বিলম্বিত করার অর্থ হচ্ছে বিএনপিকে তারেক রহমানের সশরীর সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত রাখা, দলীয় কোন্দল জিয়ে রাখা এবং আগামী নির্বাচন পর্যন্ত দলটিকে ক্ষমতার বাহিরে রাখা, যা ভারত এবং শেখ হাসিনা যৌথ এবং চূড়ান্ত প্রত্যাশা। সূক্ষ্ম কৌশলে ভারত ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারে আইন উপদেষ্টা হিসেবে ডক্টর আসিফ নজরুলকে ঢুকিয়ে দেয়। সম্প্রতি জাতীয় একটি দৈনিকে প্রকাশিত কোন দিকে খেলছেন আসিফ শীর্ষক প্রতিবেদনের পর নাগরিক সমাজে আইন উপদেষ্টা নজরুলের ভূমিকা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিষয়টি পরিণত হয় টক অব দ্য কান্ট্রিতে। শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, বিচারক নির্বিশেষ করেছেন বহুমাত্রিক বিশ্লেষণ। এমন অজস্র মন্তব্যে সয়লাভ সোশ্যাল মিডিয়া। কেউ আর নজরুলকে উপদেষ্টা পদে চায় না। দর্শক, আপনিও কি নজরুলের অপসারণ চান? আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। কমেন্ট বক্স খোলা আছে। কথা হচ্ছে আসিফ নজরুল। আসিফ নজরুল শুরু থেকে, মানে আন্দোলনের শুরু থেকে এরকম করছে না করছে অনেকে জানেন, অনেকে জানেন না। আসিফ নজরুল একটা বাইং মাছ। আসিফ নজরুল হচ্ছে একটা বাইং মাছ। কিরকম বাইং মাছ? বাইং মাছ এরকম যে কাদার মধ্যে থাকবে ঠিক হয়, কিন্তু কাদা গায়ে লাগাবে না। সেটা আবার কিরকম? সেটা এরকম যে সে কিন্তু এক এক সময় এক একটা রূপ দেখায়। মানে যখন যেদিন পতন হয়ে যায়, সরকার পতন হয়ে যাবে, সেই দিনও তার কিছু লাইভে এসে তিনি কিছু কথা বলেছে যেগুলো সম্পূর্ণ আওয়ামী লীগের পক্ষে। আবার যখন তিনি মানে পতন হয়ে গেল, 5ই আগস্ট পতন হলো, সেই দিনও কিন্তু তার একটা রূপ দেখেছি। তার ফেসবুকে একটা লাইভ করেছে, সেখানেও আমরা কিন্তু তার একটা কিছু রূপ দেখেছি। তো কথা হচ্ছে আসিফ নজরুলের কতটা ভালো মানুষ তিনি, সেটা মানে আপনার সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও তিনি সার্চ করে গত কয়েকদিন আগে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো তার মানে সাংবাদিক ইলিয়াসের ভিডিওর প্রতিবাদও তিনি করেছেন। মানে কে করেছে? আসিফ নজরুল করেছে। যতই করুক না কেন ভাই, একবার 2 নাম্বারে ধরা খেয়ে গেলে যতই মানুষের মধ্যে ওরকম তুমি 1000বার চেষ্টা করলেও মানুষের মনের মধ্যে ঢোকা সম্ভব হয় না। তো আসিফ নজরুল যতই বাটপারি করুক, ভালো সাজুক না কেন, জীবনও ভালো মানুষকে সাজতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ অলরেডি এই আসিফ নজরুলকে চিনে ফেলেছে। আসিফ নজরুল কিরকম একটা লোক সেটা ভালো করে এই দেশের মানুষ, জনগণ, সাধারণ মানুষ সবাই কিন্তু চিনে ফেলেছে।
তো যাক বা আমার সমস্যা কি, আমার কোনো সমস্যা নেই ভাই, আমার এই বিষয়ে কোনো সমস্যা নেই। একজন মন্ত্রী সে এখন যদি ভালো হয়ে যায় হতেও পারে, কিন্তু এখনো সে ভালো হয়ে যায় নাই। একটা কথা মনে রাখবেন, আসিফ নজরুল সে কিন্তু এখনো ভালো হয়ে যায় নাই, এটা মাথায় মনে রাখবেন। কারণ একটা কথা আছে, অস্ত্র ট্রেনিং দিলে কিন্তু অস্ত্র জমা দিলেও ট্রেনিং কিন্তু জমা দিতে পারে না, ট্রেনিং কিন্তু তার ভিতরে থেকে যায়। তো যাক আর কোনো কথা নেই, কথা যারা জ্ঞানী তারাও সেই কথার মাধ্যমে অনেক কিছু শিখে ফেলবে বা বুঝে ফেলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে। কারা যেন বলেছিল ভারত ছাড়া বাংলাদেশ অচল, যারা এই সমস্ত আজব গুজি গাঁজাখুরি মার্কা কথাবার্তা বলে তাদের জন্য আজকের ভিডিওটা। চলেন আপনাদেরকে আগে পুরো ভিডিওটি দেখাই, পুরো ভিডিওটি দেখেন আসলেই কি বাংলাদেশ ভারতের কাছে ঠেকা নাকি ভারত বাংলাদেশের কাছে ঠেকা। চলেন পুরো ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন। আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে। ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা। সাথে সাথে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের কৃষকেরা। বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করায় পথে বসার মতো অবস্থা তাদের। দেশের মধ্যে তারা পাচ্ছেন না এসব আলু পেঁয়াজের ন্যায্য দাম। হাজার হাজার ভারতীয় কৃষক নেমেছেন রাস্তায়। বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে করছে বিক্ষোভ। কৃষকেরা বলছে আলু পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করে আমরা ন্যায্য দাম পেতাম, কিন্তু এখন রপ্তানি বন্ধ হওয়ায় তা পাচ্ছি না। আর এই গাড়ি আজকে 15 দিন দাঁড়িয়ে থাকায় বহু ক্ষতি হচ্ছে, প্রচুর টাকা লস। এক এক গাড়িতে পেঁয়াজের দামই প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। যে কটা গাড়ি এসছে সেই কটা গাড়ি অন্তত বর্ডারে যাতে যাওয়ার পারমিশন দেয়, তাতে আমাদের সবাই উপকার হয়। লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। এখন সেটা তো বিজেপি নেতা শুভেন্দু বন্ধ করে দিল। তাহলে এখন আমাদের এই উৎপাদিত আলু পেঁয়াজ ভারতীয় বিজেপি সরকার কিনুক। বিজেপি নেতা শুভেন্দু আমাদের এখন রাস্তায় নামতে বাধ্য করেছে। এখন আমাদের এসব আলু পেঁয়াজ তাকেই নিতে হবে, আর নইলে আমাদের এই আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য। সম্প্রতি ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা ও বাংলাদেশ নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের জেরে উত্তাল বাংলাদেশ। সেই সাথে বাংলাদেশিরা তুলেছেন ভারত বয়কটের ডাক এবং তারা ভারতের কোনো পণ্য আর আমদানি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আর এর ফলে ইতিমধ্যে রপ্তানির অভাবে ভারতের কৃষকের উৎপাদিত আলু পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে। এমনকি যেসব আলু পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ট্রাকে করে নেওয়া হয়েছে রপ্তানির উদ্দেশ্যে, সেসব আলু পেঁয়াজও নিতে অনাগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ। তাই সেখানেই ট্রাকেই পচে যাচ্ছে এসব আলু পেঁয়াজ। ফলে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা। এর ফলে ভারতের কৃষক ও ব্যবসায়ীদের দেখা দিয়েছে অস্থিরতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপর তীব্র ক্ষোভ ও পদত্যাগের দাবি। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না। বাংলাদেশ এখন থেকে পাকিস্তান, চীন এবং অন্যান্য দেশ থেকে আলু পেঁয়াজ সহ অন্যান্য সব পণ্য আমদানি করবে। ইতিমধ্যে আমরা পাকিস্তান থেকে 2 জাহাজ পণ্য ও খাদ্য সামগ্রী আমদানি করেছি এবং আমরা আরো আমদানি করার কথা ভাবছি। ভারত আমাদের আলু পেঁয়াজ না দেওয়ার হুমকি দেয়। আমরা কি ভারতের কাছ থেকে বিনা পয়সায় এসব আলু পেঁয়াজ আমদানি করি? বরং আমরা যদি ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি না করি আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা হবে ভারতের। ভারতেরই রপ্তানি আয় বন্ধ হয়ে যাবে, ফলে তাদের দেশের জনগণ না খেয়ে মরবে। তবে বাংলাদেশ এখন আর ভারতের গোলামি করবে না। ভারতের সাথে আর কোনো কূটনীতিক, রাজনৈতিক, ব্যবসায়িক সম্পর্ক থাকবে না। আমরা সব অতি দ্রুত বন্ধ করার বিষয়ে একমত হয়েছি। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং পুরো ভিডিও দেখার পর আপনার কি মতামত কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেনই যে আসলে কি ভারত ঠেকা বাংলাদেশের বাংলাদেশ ভারতের কাছে ঠেকা না ভারত বাংলাদেশের কাছে ঠেকা। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যেভাবে আলু পটল এই যে ছাগলের খাবার বানিয়ে রাখছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।